গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর লেখা অদ্ভুত লোক। সোমেশের 10 বছরের ছেলে রুন মুখ গোমড়া করে তার বাবাকে বলল, অদ্ভুত লোক কেন? অদ্ভুত কেন? 3 দিন হলো ড্রাইভার আসছে না, তুমিও কিছুই বলছো না। আমার পিয়ানোর স্কুলে যাওয়া হলো না, সাঁতারে যাওয়া হলো না, দাদা টলি ক্লাবে রাইডিং ক্লাসে যেতে পারল না, মা পেডিকিউর ম্যানিকিউর করতেও যেতে পারল না গ্র্যান্ডে। মালতী বলল, তাহলেই হয়েছে। তোমার বাবা ড্রাইভারের বাড়ি গিয়ে তাকে ধরে আনবে ভেবেছ? ড্রাইভারের নামটা কি তাই জানে না? আটারলি ইউজলেস। আজকাল একটুতেই মালতী রেগে যাচ্ছে। সোমেশ বলেছে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে শিগগিরই। সোমেশ বলল, ড্রাইভারের নাম জানি, তবে বাড়ি চিনি না। তাছাড়া আমি তো মিনি বাসে আর হেঁটেই ঘোরাফেরা করি, গাড়ি তো তোমাদের জন্যেই। এইসব খবর আমার রাখার কথাও না। কেন, কি হয়েছে তার? কি আবার হবে? এত ইরেসপন্সিবল আর অশিক্ষিত এই লোকগুলো। সেই শুক্রবার থেকে ডুব মেরেছে তো মেরেছেই। একটা ফোন করে দে, কাউকে দিয়ে খবর পাঠা একটা, তা না। অদ্ভুত লোক। এই ড্রাইভারকে স্যাক করো। টেলিফোনের কাছ থেকে সোমেশের 17 বছরের ছেলে পুমা বলল, বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে, ড্রাইভার ড্রাইভার করো না, ওর কি নাম নেই? সোমেশ বলল, হু বদার্স, নিশ্চয়ই আছে একটা, সে ওর মা বাবারই ব্যাপার। পুমা বলল, ওর নাম মুনেশ্বর, ও বন্দেল গেটের কাছাকাছি কোনো জায়গাতে থাকে। অফিসের ঠিকানাটা নিশ্চয়ই রাখা আছে, কিন্তু মানুষটা 3 দিন হলো আসছে না, সে সম্বন্ধে একটা খবর তো তোমরাও নিতে পারতে। ওর নিজেরও যে অসুখ বিসুখ করতে পারে সে কথা তো একবার মনে হওয়া উচিত ছিল তোমাদের। অন্য কোনো বিপদ আপদ। অদ্ভুত লোক। মালতী বলল, নিজেদের ঝামেলায় নিজেরাই মরি, আবার চাকর ড্রাইভারের খবর নিতে যাবে কে? কেন, পুমাকে পাঠালেই পারতে। পুমা? মালতী প্রচণ্ড বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, গড়িয়াহাটের বাজারেও যেতে চায় না, বলে স্টিঙ্কিং গন্ধ লাগে। ও যাবে বস্তিতে ড্রাইভারের খোঁজ করতে? ড্রাইভার নয়, বলো মুনেশ্বর। এখন আর ওসব আমাকে শিখিও না। ছোটবেলা থেকেই বাবার মুখে বয় বাবুর্চি ড্রাইভার শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। মালতী বলল, কুঅভ্যেস ত্যাগ করা উচিত, বেটার লেট দ্যান নেভার। তুমি আমার বাবাকেও টানছ? অন্যায়টা অন্যায়। মালতী এবার সোমেশের দিকে ঘুরে দাঁড়াল। ইনভার্টার খারাপ, সকাল থেকেই লোডশেডিং, মেজাজ খুবই গরম। সোমেশ ঝগড়া এড়াতে অন্যদিকে চেয়ে বলল, অদ্ভুত লোক। তারপর বলল, রুন, ও কি, তুমি আবার অ্যানিট ব্লাইটন পড়ছ? সোমেশ ধমক দিল রুনকে। হ্যাঁ পড়ছি, সো হোয়াট? বাংলা বই আমার ভালো লাগে না। সেদিন কি একটা দাদার না মামার কার কীর্তি এনে দিয়েছিলে, পুরো পড়তেই পারলাম না। নট অ্যাজ গুড অ্যাজ অ্যানিট ব্লাইটন। দাদা বলছিল অ্যানিট ব্লাইটন নাকি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অ্যাডভাইসারি কমিটিতে ছিলেন। তোমাদের বাংলা লেখকেরা তো ট্র্যাশ লেখে। ইউ ক্যান ফোর্স মি টু রিড হোয়াট আই ডোন্ট লাইক টু রিড, ক্যান ইউ? অদ্ভুত লোক। সোমেশ ভাবছিল এই সবই সোমেশের অথবা সোমেশদের প্রজন্মেরই কৃতকর্ম। তারা ছোটবেলায় ভালো স্কুলে পড়বার সুযোগ পায়নি, ইংরেজি মিডিয়াম স্কুলে তো নয়ই। ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে গিয়ে নিজেদের ক্ষমতার শেষ সীমান্তে পৌঁছেও যে শিক্ষা এদের দিচ্ছে, তাতে এরা প্রায় সকলেই এক একজন বোতল ছাড়া দৈত্য হয়ে উঠছে। ফ্রি স্কুল স্ট্রিটের শিকড়হীন সংস্কৃতি দিয়ে ওদের নিজেদের সুন্দর সংস্কৃতিকে নিজেরাই মুছে দিচ্ছে নিজেদেরই হাতে। ইংরেজি জানা আর শিক্ষা যে সমর্থক নয়, অধ্যত্ত আর সপ্রতিভতা যে সমতুল্য নয়, এ কথা আজও বোঝাবে কাকে? এইসব বলতে গেলেই লোকে বলবে অদ্ভুত লোক। দরজায় বেল বাজল। মালতীর সোনা কাকা এসে পড়াতে যে গৃহযুদ্ধটা একটা সাংঘাতিক মোড় নিতে পারত, সেটা থিতিয়ে গেল।
থলিতে করে আম নিয়ে এসেছেন উনি পুমা আর রুনের জন্যে। সাদা খদ্দরের ধুতি পাঞ্জাবি, সাদা ধবধবে চুল দাড়ি রবীন্দ্রনাথের মতো, পায়ে তালতলার চটি, সদা হাস্যময়। বয়স প্রায় ৭০। মালতীর বাবার সাহেবিয়ানার কারণে তার সঙ্গে যৌবনের সোনা কাকার বিশেষ সদ্ভাব ছিল না। দেশ যখন স্বাধীন হল, সোনা কাকা নাকি বলেছিলেন, এ কি স্বাধীনতা, পূর্ব আর পশ্চিম বাংলা যেদিন এক হবে সেদিনই নাকি দাড়িগোঁফ কাটব, তার আগে নয়। দাড়িগোঁফ রেখেছিলেন পুলিশের অ্যারেস্ট ওয়ারেন্টের হাত থেকে বাঁচবার জন্যে। মালতীকে তিনি বাক্স বাক্স ডিনামাইট দেখিয়েছিলেন একবার, চুরুটের মতো দেখতে। মালতীর কাছেই গল্প শুনেছে সোমেশ। বিদেশি সব কিছুই বর্জন করেছিলেন, মদের দোকানের সামনেই পিকেটিং করেছিলেন, অথচ আজকের সোনাকাকার 4 ছেলেই পাঁড় মাতাল। বিলিতি সিগারেট ছাড়া মুখেই দেয় না তার কোনো ছেলে। অদ্ভুত লোক এই সোনাকাকা। আবার ফোনটা বাজল, মালতী ধরল। বিথিন। সোমেশ ধরতে বিথিন বলল, চলে আয়, এখানে নরক গুলজার। প্রতি রবিবার বিথিনের বাড়িতে আড্ডা দেয় ওরা। কেউ কেউ বিয়ার টিয়ারও খায়, যারা খায় না তারা চা কফি। মালতীকে বলল, যাব? এই বাড়িতে মালতী সব, পুরোপুরি মাতৃতান্ত্রিক পরিবার। কখন ফেরা হবে? এখনই তো 11:30, ফিরতে ফিরতে তো 1:30 হবেই। 1:30? চাকরটার অসুখ, কুক একা, সত্যি তুমি অদ্ভুত লোক। সোনা কাকা হেসে বললেন, ওরে মালু, পুরুষ মানুষকে বেশিক্ষণ নারীর সঙ্গে থাকতে নেই, তাতে তার পৌরুষের হানি হয়। অদ্ভুত লোক, মালতী বলল। কাকিমাকে বলবো নাকি ফোন করে? বিথিনের বাড়িতে আজ সত্যি নরক গুলজার। নির্মলেন্দু, শ্যামানাথ, শেষাদ্রি, যোগব্রত, ঋদ্ধি, প্রদ্যোৎ এবং আরও অনেকেই এসেছে। গদ্যলেখক শ্যামানাথ বললে, এই যে সোমেশ দা, আজকের কাগজে এক বৃদ্ধ ভামের ইন্টারভিউ পড়েছ? কোন কাগজে? না তো। পড়নি? তবে শোনো, বর্তমান বাংলা সাহিত্যের গদ্য দুর্গন্ধময়, উপন্যাসে অবক্ষয় চলছে, কিছুই লেখা হচ্ছে না। কি বুঝলে? সাহিত্যিক ঋদ্ধি বলল, অদ্ভুত লোক। ননি বলল, ভেরি স্যাড। তোমাদের বইয়ের মলাটের ক্ষমা দেখেই খারিজ করে দেন ওরা। যত কিছু ভালো লেখা সবই আগে হয়ে গেছে বাংলা সাহিত্যে, এবং ভবিষ্যতে হলেও হতে পারে। বর্তমানে শুধু ইংরেজিতেই ভালো লেখা হচ্ছে। যাচাই করতে হলে পড়তে হয় যে, তার চেয়ে স্মার্টলি না পড়েই বাতিল করে দেয়া অনেক সহজ। আমরা যদি বৃদ্ধ ভামদের একবার ইনসাইড আউট সমালোচনা করতে বসি, তো বলতো কি হাল হবে? অদ্ভুত লোক, যোগব্রত বলল। রেগে লাভ কি, মহাকাল আছে। বলিস কি রে, ঘোর কলি। আগামী বছরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 3300 ছাপা হলো নতুন বইটা, শেষ হওয়ার আগেই। এমন সময় রমেন এলো। ক্যাজুয়ালি, ওর চরিত্রে তাড়াহুড়ো, টেনশন এসব কোনো ব্যাপারই নেই। নির্মলেন্দু বলল, এই তো রমেন, কাকে ভোট দিলি? ভোট কাউকেই দিইনি। কেন কেন? লেখাপড়া জানা লোক হয়ে ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করলি না? অদ্ভুত লোক। কাকে দেব? বাদল মিত্রকেই দিতাম। রবীন্দ্র সদনে একদিন এক অনুষ্ঠানে গেছি, বুঝলি, স্বয়ং কবি বামন মজুমদারের পাশে মন্ত্রী বাদল মিত্র। একজন আলাপও করিয়ে দিলে, কিন্তু নো কগনিজেন্স। ময়দার মতো ফর্সা ধুতি পাঞ্জাবি পরা কালো ভদ্রলোক দুহাতের 10 আঙ্গুল বুকের কাছে জড়ো করে নমস্কার করলেন। ঠান্ডা, ওয়ার্মথলেস, ব্যাস। অদ্ভুত লোক। কেন অদ্ভুত কেন? যে লোক বামন মজুমদারের কবিতাই পড়েনি, তার নামই শোনেনি, তাকে ভোট দিতে যাবে অফ অল পার্সনস রমেন মজুমদার? কোন দুঃখে? অদ্ভুত লোক, ঋদ্ধি বলল। যোগব্রত বলল, বাদল মিত্রের ওপর এত রাগ তো ভগা সেনকে ভোট দিয়ে প্রতিশোধ নিলি না কেন? রমেন বলল, দেখ যোগা,
ওসব প্রতিশোধ ইনফেরিয়ার লোকেরা নেয়, তোদের মতো অবক্ষয়ী গদ্য লেখকরা। কবিরাও তো ছোট কাজ করে না, ছোট করতে পারেও না নিজেদের। ভগা সেনকে ভোট দিলাম না নিতান্ত কাব্যিক কারণেই। হ্যাঁ, একেবারেই কাব্যিক কারণে। তার ছবি ছাপা হয়েছিল কাগজে, দেখেছিলি? খালি গায়ের ছবি, চেহারাটা মোটেই কাব্যময় নয়। ওর স্বাস্থ্যের গড়নটা আধুনিক কবিদের চেয়ে অনেক ভালো বলছিস? অত জানি না, কিন্তু একেবারেই কাব্যময় নয়। তাছাড়া খালি গায়ে থাকলেই আমার নিজের সুরসুরি লাগে। সুন্দর স্তন সম্পন্না মহিলা ব্যতীত খালি গায়ে কোনো মানুষকে আমি সহ্য করতে পারি না। আর ওই সুরসুরি দেওয়া মানুষকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওই ছবিটা মুদ্রিত না হলে উনি আরও বেশি ভোটে জয়ী হতে পারতেন। ঋদ্ধি বলল, সত্যি রমেন, তুই অদ্ভুত লোক। এমন সময় দীনেশ চৌধুরী এলো। ও একটা মাইকা মাইনে কাজ করে, বিহারেই পড়ে থাকে জঙ্গলে। অনেকদিন পরপর ধূমকেতুর মতো এসে হাজির হয়। ঢুকেই অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, একটা বড় জিন দিতে বল বিথিন, অপমান করেছে, বড্ড অপমান করেছে আমাকে। কে? সমীর বলল, আমার বস, এক্ষুনি তার বাড়ি থেকে আসছি। আমাকে শালা কি বলল জানিস? বলল, আই ফাইন্ড ইউ হ্যাভ ইমপ্রুভড ইউর ইংলিশ। তো বস তো তোর প্রশংসাই করেছে, অপমানের কি আছে? দীনেশ বলল, প্রশংসা? ন্যাকা, ইংরেজি ইমপ্রুভ করেছি, ইয়ার কি করার জায়গা পায়নি। আমিও বলে দিলুম, আই শ্যাল বি 50 নেক্সট জুন। জিন দিতে বল, উইথ লাইম। নির্মলেন্দু বলল, অদ্ভুত লোক। বাড়িতে যখন পৌঁছল সোমেশ, তখনও কারেন্ট আসেনি। পাশের বাড়ির জেনারেটরের ভটভটানিতে পাগল পাগল লাগে, কোনো কথা বলা বা শোনা যায় না। দরজায় দুমদুম করাতে দরজা খুলল। ঘামে ভিজে প্রচণ্ড বিরক্ত মালতী দরজা খুলেই বলল, অদ্ভুত লোক। বেশি দেরি তো হয়নি। দেরি হয়েছে, তবে সেটা ইম্যাটেরিয়াল। তোমার পেয়ারের ড্রাইভার 8 ঘন্টা হলো এসে ছাদে বসে আছে, কাঁদছে আর বলছে তোমার সঙ্গে দরকার আছে। ডিউটিতে কেন 3 দিন আসেনি তা পুমা ওকে ধমকে জিজ্ঞেস করেছিল। তাতে বলেছে যা বলার নাকি তোমাকেই বলবে। তাতে পুমা খুবই ইনসাল্টেড ফিল করেছে। আফটার অল হি ইজ গ্রোন আপ নাও। অদ্ভুত লোক। কে? সোমেশ বলল, তোমার ড্রাইভার। ও, তাহলে ওর সঙ্গেই কথা বলে আসি। দয়া করে আগে খাওয়াটা সেরে নাও। কথাটা সেরেই আসি, তুমি খাবার লাগাতে বলো। ছাদে গিয়ে সোমেশ দেখল মুনেশ্বর এক কোনায় বসে আছে, হাঁটুতে মুখ গুঁজে। ওকে দেখেই চমকে দাঁড়িয়ে উঠল, বলল, কসুর হো গয়া সাব, 3 রোজ ডিউটি মে আনে নেহি সেকা। কিন্তু কি হয়েছিল, কাঁদছ কেন? মুনেশ্বর দুহাতে মুখ ঢেকে বলল, আমার ছেলেটা সকাল 10টাতে মরে গেল। বিয়ারে সোমেশের যেটুকু নেশা হয়েছিল তা উবে গেল সঙ্গে সঙ্গেই। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা সাপ নেমে গেল। বলল, মরেই গেল? কত বড় ছেলে? রুন বাবার মতো। রুনের মতো? সোমেশ চোখে অন্ধকার দেখল, তারপর সামলে নিয়ে বলল, কি হয়েছিল? তা কি করে বলবো সাহেব, অসুখ হয়েছিল। আমাদের তো শুধু 2 রকমের অসুখ হয়, মরার অসুখ আর বেঁচে ওঠার অসুখ। চিকিৎসা করিয়েছিলে? দাবাই তো দিয়েছিলাম পাড়ার হোমিওপ্যাথ ডাক্তারের, বাঁচাতে পারলাম না। সোমেশের শরীর খারাপ করতে লাগল। কি করব বলো আমি তোমার জন্যে? কি করতে পারি? মুনেশ্বর সোমেশের মুখে বিয়ারের গন্ধ পেয়ে থাকবে, বলল, আপনার খুশি আমি খারাপ করে দিলাম, আমাকে মাফ করবেন সাব। আহ, বলো মুনেশ্বর, কত টাকা চাই তোমার? 50 টাকা সাহেব, সৎকার করতে হবে ছেলেটাকে, ওতেই হয়ে যাবে। তোমার ছেলেটাকে ভালো করে চিকিৎসা করালে না কেন? ইস, আমাকে বললে না কেন একবারও মুনেশ্বর? সাব, আপনার ডিউটিতে করি না, আমি মেম সাহেবকে বলতে পারিনি। তাছাড়া আমার মা বলেছিল
নিজের যত অসুবিধেই থাক, অন্যের অসুবিধা আগে বিচার করবি। মাসের শেষ, আপনিও তো চাকরি করেন সাহেব, হয়তো মাইনে বেশি পান, কিন্তু চাকরি তো চাকরি, সেই জন্যই চাইনি। অসুবিধে সকলেরই তো থাকে। পার্স খুলে মুনেশ্বরকে 100 টাকা দিল সোমেশ। মুনেশ্বর বলল, আপকি দোয়া, বড়া মেহরবানি, ভগবান ভালা করেগা আপকো। উফ, কারেন্ট এসে গেছে। মালতী যখন আবার দরজা খুলল, ও বলল, কি প্রেমের কথা হচ্ছিল এতক্ষণ ড্রাইভারের সঙ্গে? অদ্ভুত লোক। রুন ড্রয়িং রুমের সোফায় শুয়ে এনিট ব্লাইটন পড়ছিল, আর পুমা দ্য পুলিশ এর রেকর্ড শুনছিল। সোমেশ ঘরে ঢুকতেই রুন বলল, কি হয়েছে বাবা, ড্রাইভারের কাঁদছিল কেন? ঠিক তোমারই মতন বয়সী একটি ছেলে ছিল মুনেশ্বরের। 3 দিন ভুগে সে আজ সকালেই মারা গেছে। দাহ করার জন্য টাকা চাইতে এসেছিল। স্তব্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে রইল রুন তার মুখের দিকে। ডিম ফুটে বেরোনোর পর পাতি হাঁসের বড় হতে সময় লাগে একটু। এখনো পাতি বুর্জোয়ার বয়সে পৌঁছয়নি রুন। ওর মুখে মুনেশ্বরের জন্য গভীর এক সমবেদনাও লক্ষ্য করল সোমেশ। মালতী অভিভাবক সুলভ গলায় বলল, কত টাকা দিলে? 30-40 দিলেই যথেষ্ট। বেশি দাওনি তো? নিয়ে যাবে তো চটে মুড়ে। এরা সব নিমখারাম, যতই করো গুণ গাইবে না। কিন্তু ডিউটিতে করে আমার আর ছেলেদের বেশি। আমার কাছে চাইল না কেন? এটা তো আমাকেও ইনসাল্ট করা। সোমেশের মন বলছিল পুমাকে মুনেশ্বরের সঙ্গে পাঠায়। তারপরে ভেবেছিল, কি লাভ? জিন্সের প্যান্টের 2 পকেটে হাত দিয়ে 2 পা ফাঁক করে হিরোর মতো দাঁড়িয়ে থাকবে বস্তির উঠোনে। তেলে জলে মিশ খায় না, খাবেও না। পুমা অন্য গার্লফ্রেন্ডের ফোন ধরতে উঠেছিল। বাই বলে রিসিভার নামিয়ে রেখেই বলল, বেলভিউ বা উডল্যান্ডসে ভর্তি করে দিলেই পারত ইডিয়েটটা, তাহলে হয়তো ছেলেটা মরত না। সত্যিই অদ্ভুত লোক। গল্পকথন বাই কলল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা অদ্ভুত লোক। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।